আমি এই লেসনে আপনাদেরকে একটি ফেসবুক কভার পেজ ডিজাইন করে দেখাবো ফটোশপের মাধ্যমে। তো ফটোশপে মূলত আমরা শেপগুলোকে ব্যবহার করব, অর্থাৎ ইলাস্ট্রেটরে যেভাবে আমরা অবজেক্ট ব্যবহার করে কাজ করেছি, ফটোশপেও ঠিক সেভাবেই আমি অবজেক্টকে ব্যবহার করে অর্থাৎ শেপকে ব্যবহার করে একটা ফেসবুক কভার পেজ ডিজাইন করব। তো আমাদের ব্র্যান্ডিংয়ের সাথে যেহেতু রিলেটেড ফেসবুক কভার পেজটা অথবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেখান থেকে একটি আইটেম আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আপনারা আরও রিসার্চ করে এগুলো প্র্যাকটিস করবেন আশা করি। তো ফেসবুক কভার পেজ ডিজাইন করতে হলে আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো একটা ফেসবুক কভারের সাইজ নিয়ে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা জানি ফেসবুকের কভার পেজের সাইজটা হলো 820 পিক্সেল বাই 312 পিক্সেল। তো আমরা নিউতে গিয়ে নিউ থেকে একটা ডকুমেন্ট নিই। 820 পিক্সেল দেয়া আছে আর হলো 312। রেজুলেশন 72 রাখতে পারেন, তার থেকে বেশিও রাখতে পারেন। আমি রেজুলেশনটা 300 দিয়ে রাখি। এরপরে 8 জিবি কালার মোডটা দিতে হবে। এবার ওকেতে ক্লিক করলাম। তাহলে আমরা ফেসবুক কভার পেজের জন্য একটা ডকুমেন্ট পেয়ে গেলাম। তো এখন আমরা এইখানে কাজ করব, কিছু শেপের মাধ্যমে একটা গ্রাফিক্যাল এলিমেন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে ফিল কালার থাকবে, কিন্তু লাইন কালারটা নান থাকবে, মানে লাইনে কোনো কালার থাকবে না। ফিল কালার হিসেবে প্রাথমিক অবস্থায় যে কোনো একটা কালার আমি নিতে পারি। অথবা আমরা ফেসবুক কভার পেজ ডিজাইন করব, এটা একটা আমি আগের থেকে মনে করেন বা আপনার একটা ব্র্যান্ডিংয়ের কালার গাইড থাকবে, যেই কালারের উপর বেস করে আপনি মূলত ফেসবুক কভার পেজটা ডিজাইন করবেন। তো আমাদের ব্র্যান্ডিংয়ের কালারটা হলো ডিপ ব্লু এবং অরেঞ্জ। তো আমরা ফেসবুক কভার পেজটাও ঠিক এই একইভাবে ডিজাইন করার চেষ্টা করব। তো আমরা একটু দেখি যে ফেসবুক কভার পেজের জন্য আমরা যে কালারটা নির্বাচন করব, এই কোম্পানির ব্র্যান্ড কালারটা কি। তো এটা হলো কোম্পানির লোগো। আমি এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছি, আমি লোগোটাকে আগে আমার পেজে নিয়ে যাব। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা হলো আমাদের লোগো। তো আমরা যেহেতু ব্র্যান্ডিং রিলেটেড ডিজাইন করছি, সুতরাং এখানে কালারটা খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা লোগোটাকে আগে নিয়ে আসলাম, কারণ এই লোগো থেকে কালার পিক করে আমরা ডিজাইনটা করতে পারবো, তাতে আমাদের জন্য সহজ হবে। তো আমি এখন যেটা করব সেটা এখানে একটু গ্রাফিক্যাল এলিমেন্ট যোগ করব বিভিন্ন শেপের মাধ্যমে। তো এটার জন্য প্রথমে আমরা এখান থেকে শেপ সিলেক্ট করব। শেপের কালারটা আমরা ব্র্যান্ড কালারটা সিলেক্ট করে রেখেছি, এটা থেকে কাজ করব। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। এরপরে যেটা করব সেটা হলো এইটাকে আমি একটা নির্দিষ্ট ডিগ্রিতে অ্যাঙ্গেল করব এবং আমরা প্রত্যেকটা অবজেক্টকে এই একই ডিগ্রিতে ব্যবহার করব, যার কারণে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে একটা অ্যাঙ্গেলে নিয়ে আসছি। তো এটাকে আমি অল্টার চাপে ধরে আর একটা নতুন তৈরি করলাম। এরপর আমি যেটা করব সেটা হলো এটাকে বড় করে দেব। বড় করে দিয়ে এটাকে এদিকে টেনে দিই। লোগোটাকে একটু পাশে সরিয়ে রাখি, এখানে রাখলাম। এই একটা লেয়ার আমার, এইটা একটা লেয়ার, এই লেয়ারটাকে উপরের দিকে নিয়ে আসি। এখন এটা বসালাম। এরপর আমি যেটা করব সেটা হলো এই ডিরেক্ট সিলেকশনের টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইদিকে বাড়িয়ে দেব। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একদম এই বাইরের দিকে নিয়ে আসি। এরপরে এইটাকে আমি কপি করে আর একটা তৈরি করি। এখন যেহেতু একই কালার, তাই আমি আগে কালারটাকে চেঞ্জ করি নি। এখানে ডাবল ক্লিক করে আই ড্রপ থেকে এই অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। অরেঞ্জ কালারটা এখানে রাখি। এরপরে আর একটা একই জিনিস আর একটা কপি করলাম। কপি করে আমি এটাকে একটু ছোট করি। ছোট করে এটাকে এইখানে রাখি। এরপরে এটাকেও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে
একটু বাইরে বের করে দিলাম। এটাকে আরেকটা কপি করে এইখানে নিয়ে আসি, এইখানে রাখি। এটাকে একটু উপরে উঠাই দিয়ে ফেসবুক কভার পেজ বলুন বা অন্য যে কোনো ডিজাইন বলুন, এই ডিজাইন থিঙ্কিং আনার জন্য আপনাকে প্রফেশনাল কিছু ডিজাইন কপি করে প্র্যাকটিস করতে হবে। এটা খুবই জরুরি আপনার ডিজাইন শেখার ক্ষেত্রে, ডিজাইন শেখার জন্য। তা না হলে আপনার এই ডিজাইন সেন্সটা আসবে না। এটা মনে রাখবেন, আপনার পর্যাপ্ত কপি করে আপনার ডিজাইন থিঙ্কিংটা মাথায় ঢুকাতে হবে। তা না হলে আপনি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন না। তো এইটাই করলাম। এরপরে আমি যেটা করব সেটা হলো এইটাকে মাল্টিপ্লাই করে দিই। এরপরে আমি আর একটা এটাকেই কপি করে নিই। আমি কিন্তু একই শেপ বারবার কপি করে নিয়ে কাজ করতেছি, কারণ এই যে ডিগ্রিটা দেয়া আছে, আমি যদি নতুন করে আর একটা নিই, ডিগ্রিটা অ্যাকুরেট করতে গেলে আমার একটু সময় প্রয়োজন হবে। যার কারণে আমি এই একই ডিগ্রি ব্যবহার করার জন্য এইখান থেকে কিন্তু এগুলো নিয়ে নিয়ে কাজ করছি। এটা সুবিধাতে অ্যাকুরেট করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম। আর একটা এটাকে আমি পুরো বাড়তি না দিয়া এইখানেও দিতে পারি, এভাবে করেও কাজ করতে পারি। এই মূলত আমরা গ্রাফিক্যাল এলিমেন্ট নিলাম, এছাড়াও আমরা আরও কাজ করতে পারি। এটাকে একটু এইখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে কাজ করলাম। এবার এটাকে একটু উপরের দিকে উঠাই দিই, আর এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই। ডিজাইনটাকে আর একটু বড় করলে মনে হয় ভালো হয়, তাতে ভিজিবিলিটি ভালো আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখানে একটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা আমরা ইমেজটাকে নিয়ে আসি, ইমেজ নিয়ে আসবো। এখানে ফাইলে যাব, ফাইলে গিয়া এই যে প্লেস এমডেড, এইখান থেকে একটা ইমেজ আমি পেজে নিয়ে আসলাম। আপনার এই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। তাতে কি হবে, পরবর্তীতে ক্লায়েন্ট যদি চায় সে এই ইমেজটাকে পরিবর্তন করে তার নিজের ইচ্ছামতো বা তার নিজের ব্র্যান্ড রিলেটেড ইমেজ ব্যবহার করতে পারবে। তো আমি এই ইমেজটাকে একদম নিচে নিয়ে আসি, কারণ এই অবজেক্টগুলোর নিচের দিকে হবে এইটা। আর আমি এই ইমেজটাকে একটু বড় করে দিই। আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমি ব্যবহার করতে পারি। সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে ব্যবহার করব। এটাকে আর একটু উপরের দিকে উঠাই দিই, আর একটু বড় করি। প্লেসমেন্ট, অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। এরপরে আমি এই লোগোটা নিয়ে আসি, সাদা আর অরেঞ্জ লোগোটা নিয়ে আসি, যেহেতু আমি
লোগোটাকে ব্যবহার করব এখানে। এরপর এখানে কোম্পানির রিলেটেড কোনো আর্টিকেল থাকতে পারে, তারপরে কোনো হেডিং থাকতে পারে কোম্পানির। তো এক্ষেত্রে আমরা টিতে ক্লিক করে এখানে একটা ছোট প্যারাগ্রাফ লেখার জন্য আমি এইভাবে একটা বক্স দিলাম। এরপরে এইখানে টেক্সট, আমরা ইলাস্ট্রেটরে যেভাবে টেক্সট পরিবর্তন করতে পারি ফটোশপও ঠিক একইভাবে আমি এখান থেকে ফন্ট বা ফন্টের সাইজ স্পেসিং সব নিয়ন্ত্রণ করতে পারি। তো আমি ফন্টের সাইজটাকে একটু বড় করে দিই, আর এর মধ্যে লাইন স্পেসিংটা কমানো আছে, আমি একটু লাইন স্পেসিংটা বাড়িয়ে দিই। এই যে তিনটা জিনিস আছে এর অ্যালাইনমেন্টটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে থাকবে, তা না হলে ভালো দেখা যাবে না। এটা লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করে অ্যাকুরেট করে নেবেন। এরপরে এইটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে ফন্টের কালারটাকে সাদা করে দিই। এখানে কোম্পানির ওয়েবসাইটটা থাকবে, আর এটার ফন্টটাও আমি সিম্পল ফন্ট দিয়ে দিই। সাইজটা ছোট করে দিতে হবে। তো এখন আমি আমাদের এই লেয়ারগুলোকে একটু অর্গানাইজড করব, অর্থাৎ ক্লায়েন্ট যদি এভাবে এলোমেলো লেয়ার দেখে তাহলে তার জন্য এডিট করাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। যার কারণে আমরা কী করব, এগুলোকে একটা গ্রুপ করে তারপরে একদম ইউজার ফ্রেন্ডলি করে দেব, অর্থাৎ ইজি টু এডিট। এই কথাটা যেন আপনার ডিজাইনের ক্ষেত্রে অ্যাকুরেট থাকে। তো এক্ষেত্রে দেখেন আমাদের কিছু ইনফরমেশন আছে যেগুলো হলো লেখা। তো এইটা লেখা, তারপরে এই একটা লেখা। তো আমরা যেই লেখাগুলো আছে আমরা দেখি এইটা একটা আমাদের লেখা, এইটা আর একটা লেখা, এইটা আর একটা লেখা। তার মানে এই তিনটা টেক্সট আছে, এই তিনটা টেক্সট এডিট হতে পারে। তার কারণে আমি টেক্সটগুলোকে একটা গ্রুপ করে দেব। তো গ্রুপ করার জন্য আমরা যদি এইখানে ক্লিক করি ক্রিয়েট নিউ গ্রুপ, এটা ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এইখানে আমরা এই ডাবল ক্লিক করে এখানে লিখে দিই টেক্সট। এরপরে আমাদের এইটা আছে, এটা হলো লোগো। এখন লোগোটাও কিন্তু অনেক সময় চেঞ্জ করতে পারে কোম্পানি বা যে কেউ, সেক্ষেত্রে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলে সবথেকে বেটার হয়। এটা এমনিতে রাস্টার ইমেজ আছে, আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দেব। রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে ক্লিক করলে কি হবে, এইখানে ডাবল ক্লিক করলে এই জিনিসটা আপনার এডিটেবল মোডে চলে আসবে। এইখানে যেই লোগো দিয়ে সেভ করে দেবে সেটাই ওইখানে রিপ্লেস হয়ে যাবে। সুতরাং আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম। এরপরে এইখানে ডাবল ক্লিক করে এখানে লিখে দিই লোগো। এরপর এটা কি আছে, এটা হলো সোশ্যাল মিডিয়া আইকন। তাহলে এটা লিখে দিই সোশ্যাল মিডিয়া। এরপর এগুলো হলো আমাদের শেপ। এই শেপগুলো ব্যবহার করে মূলত আমরা গ্রাফিক্সটা তৈরি করেছি। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা, আর এটা হলো আমাদের ইমেজ। তো ইমেজে ডাবল ক্লিক করে ইমেজ লিখে দিলাম। আর এইটা হলো আমাদের ওই যে পিছনে যে একটা লোগো নেওয়া ছিল, এটা আমার দরকার না, এটাকে আমি ডিলিট করে দিই। তো তাহলে আমরা এই গ্রাফিক্সগুলোকে ধরে যদি গ্রুপ করি, এই যে একটা গ্রুপ করে দিলাম। তো এখন আমাদের এইখানে দেখুন আমাদের লেয়ারগুলো অর্গানাইজড করা আছে, যার কারণে এখন দেখা যাচ্ছে আমাদের এই গ্রুপ 1-এ আছে আর্টওয়ার্ক লিখে দিলাম। তো এই যে গ্রাফিক্সটা হলো গিয়ে এই, আর লোগো হলো এটা, তারপরে টেক্সট। তো চাইলে সে যদি চেঞ্জ করতে চায় এখানে গিয়ে যে কোনোটা ধরে লেয়ার ধরে খুব সহজেই কাজগুলো করতে পারবে। তো আপনারা সবাই এভাবে লেয়ারকে অর্গানাইজড করে তারপরে ফাইনাল ফাইল সাবমিট করবেন। তো এভাবে আমরা ফটোশপে শুধুমাত্র এই যে শেপ ব্যবহার করার মাধ্যমে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারি। সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো সাধারণত ভেক্টর বেস না করে
আপনার পিক্সেল বেসড অর্থাৎ রাস্টার বেসড করলে বেটার হয়, কারণ আমরা যেহেতু এটা ইমেজ হিসেবে ব্যবহার করবো, এটাকে আসলে প্রিন্ট আইটেম হিসেবে কখনোই ব্যবহার করা হবে না। তাই সোশ্যাল মিডিয়া বলেন বা এই ধরনের ফেসবুক কভার পেজ, ইউটিউব, তারপরে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আইটেমগুলো আছে সবগুলো আমরা যদি ফটোশপে তৈরি করি, সেক্ষেত্রে ক্লায়েন্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ তারা নর্মালি ফটোশপ ব্যবহার করতে পারে যে অনেকেই, তবে ইলাস্ট্রেটরটা ওইভাবে তাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। বিশেষ করে এখানে সে চাইলে স্মার্ট অবজেক্টটাকে পরিবর্তন করে সেই ইমেজের জায়গায় অন্য ইমেজটা বসাই দিতে পারবে, আর এই ফটোশপ সেটআপ দেওয়া থাকলে তারা এই ইনফরমেশনগুলো এডিট করে নিতে পারবে। তাছাড়া যদি তাদের কাছে বা তার যদি অফিসিয়ালি কোনো গ্রাফিক্স ডিজাইনার থাকে, তার দ্বারাও এগুলো পরিবর্তন করে নিতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফটোশপ ব্যবহার করে কিভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করা যায়। তো সম্পূর্ণ লিসনে আমি ফটোশপের যে লিসনগুলো আপনাদেরকে দেখিয়েছি, এটা একদমই খুবই অল্প পরিসরে দেখানো, বিস্তর পরিসরে আমি দেখাইনি, কারণ আমরা বিস্তর পরিসরে ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করেছি এবং করব, যার কারণে আমি ফটোশপটা আমাদের মূলত যেই কাজের পারপাসে ব্যবহার করা হবে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা কাজ আমি যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা জিনিসই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোর্স ডিউরেশন কম হতে পারে, বাট আপনার প্র্যাকটিস কিন্তু অনেক বেশি করতে হবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, প্র্যাকটিসই আপনাকে একটা পারফেক্ট ডিজাইন বা পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট স্কিল্ড তৈরি করতে সহায়তা করবে। তো বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আপনারা হুবহু কপি করার চেষ্টা করবেন প্রথমে, সেটা অবশ্যই কোথাও শেয়ার করবেন না, শুধু প্র্যাকটিস পারপাস ডিজাইনগুলোকে কপি করবেন। কপি করার মাধ্যমে আপনার একটা ডিজাইন সেন্স চলে আসবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।